ওকে, আজকে হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 শুরু করব। চ্যাপ্টার 3 শুরু করার আগে প্রথমত আমরা যেহেতু চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 শেষ করলাম, এটা নিয়ে কিছু কথা বলে নি। ওকে, আর সকলের কাছে বলবো যে আপনারা যারা যারা ক্লাসে অলরেডি জয়েন করেছেন তারা যেন ক্লাস লিঙ্কটা অনেকের মাঝে শেয়ার করে দেন যাদের কিনা অ্যাকাউন্টিং এখনো পাস হয়নি, যাতে করে তারাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং আমাদের রিসোর্স গুলা সম্পর্কে তারাও যেন জানতে পারে। এখন কথা হচ্ছে, আমরা এখন যে বইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার লেখা অ্যাকাউন্টিং বই, যেখানে কিনা প্রায় 1000-এর উপরে এমসিকিউ আছে। এখন এই যে 1000-এর উপরে এমসিকিউ এখানে আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া, যেগুলো দিয়ে আমি আপনাদেরকে ক্লাসে লাইন বাই লাইন পড়াচ্ছি, ওই লাইনগুলো দিয়ে এমসিকিউ গুলো বানানো হয়েছে। তাহলে আমরা যেহেতু চ্যাপ্টার 1 শেষ করছি, চ্যাপ্টার 1 এর উত্তরও সাথে দেওয়া আছে কেমন, এবং বইয়ের প্রথমেই লিখা আছে যে অনলি দ্য ফার্স্ট চ্যাপ্টার অ্যান্সার আর ইনক্লুডেড ইন দি বুক। টু নো দ্য সলিউশন অফ এন্টায়ার কোশ্চেন ব্যাংক অল আর রিকোয়েস্টেড টু জয়েন নোবেল প্রফেশনাল একাডেমি। তার মানে আপনাকে শুধুমাত্র এই বইয়ের প্রথম চ্যাপ্টারের উত্তর দেওয়া আছে, যেটা আপনি বইতে পাবেন। আশা করি দেখা যাচ্ছে, যাচ্ছে না? ধরেন এই যে 1-এর উত্তর দিলাম, জি 2-এর দেখা উত্তর যাচ্ছে। দিলাম, তথ্য ব্যাখ্যা দিলাম, 3-এর উত্তর দিলাম, তথ্য ব্যাখ্যা দিলাম, 4-এর উত্তর দিলাম, তথ্য ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, এভাবে করে কেন এটা উত্তর হয়েছে এভাবে করে দেওয়া আছে। এটা কোন চ্যাপ্টারের দেওয়া আছে? প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার। 1। শুধু চ্যাপ্টার 1। এবার হচ্ছে আমি যখন আর কোন চ্যাপ্টারের উত্তর দেওয়া নাই, সেখানে কি দেওয়া আছে? ধরেন এই যে এখানে চ্যাপ্টার 6 দিলাম, এটা পার্শিয়াল লেখা আছে উপরে কেমন। তো এখানে ধরেন এখানে শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, কোনো উত্তর দেওয়া নাই। এভাবে করে প্রত্যেক চ্যাপ্টারের প্রশ্ন এখানে আছে, প্রত্যেক চ্যাপ্টারে। আপনাদের দায়িত্ব কি? ধরেন আপনাদের কাজ হচ্ছে, আমি যখন চ্যাপ্টার 1 পড়াইছি আপনারা চ্যাপ্টার 1 এর পরীক্ষা দিবেন। এরপরে চ্যাপ্টার 2 পড়ানো শেষ হয়েছে, চ্যাপ্টার 2 এর পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে তারপর পরীক্ষা মানে কি, নিজে নিজে এগুলো দাগাইবেন কোনটার উত্তর কি হয়েছে, কিংবা খাতায় লিখবেন কিংবা পেন্সিল দিয়ে এখানে দাগাবেন। পেন্সিল দিয়ে দাগাবেন, কলম ইউজ করার দরকার নেই। এবার কি করবেন, আমি যখন আপনাদেরকে ক্লাস, ধরেন চ্যাপ্টার 2 শেষ হয়েছে না, চ্যাপ্টার 3 যেদিন ক্লাস নিব, ধরেন আজকে, আজকে চ্যাপ্টার 2 এ কোনটার উত্তর কি এটা বলে দিব, যে 1-এর এত, 2-এর এত, 3-এর এত, 4-এর এত, এভাবে করে। তা আপনারা মিলাই দেখবেন যে চ্যাপ্টার 2 তে আপনি কয়টা পারছেন। বোঝা গেছে? এভাবে করে আমরা চ্যাপ্টার 3 শেষ করলে 4 যেদিন নিব সেদিন 3 এর যা যা ছিল এগুলোর উত্তর দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি? জি এমনিতে ভাইয়া। দাদা হার্ড কপি কেনার কি কোনো ওয়ে আছে হার্ড আনসারের? কপি তো কিনতে বলতেছি। আনসারের ক্ষেত্রে? না না, অ্যান্সারের কোনো ওয়ে নাই, অ্যান্সার তো দিব না, বললাম না অ্যান্সার আমি এখানে দিব। অ্যান্সার ঠিক হচ্ছে আছে। এখানে কোচিং এ যারা আছেন তাদেরকে আমি মিলাই দিব, যে এটার উত্তর এটা হবে, কেন হবে না সেটা উত্তর করে দিব। অঙ্ক যেটা বুঝবেন না সেটা অঙ্ক করে দিব, এভাবে করে করে দিব, কিন্তু মানে সলিউশন শিট আকারে পাবেন না। বোঝা ঠিক আছে গেছে? স্যার। মানে এটা হচ্ছে আপনি নিজেকে জাজমেন্ট করতে পারতেছেন প্রতি চ্যাপ্টারে যে আপনার কত পার্সেন্ট হইতেছে, বুঝছেন? হুম হুম। এবং এগুলা সব আমার নিজের বানানো প্রশ্ন। তো এক্ষেত্রে এখানে কমন পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি আছে, অনেক বেশি। আপনি শুধু পরীক্ষা হলে গেলে টের পাইবেন যে, আমি শুধু একটা কথা বলে দিই, চ্যাপ্টার 6-এ যতগুলা প্রশ্ন আছে না, এর বাইরে চ্যাপ্টার 6-এর কোনো প্রশ্ন আসবে না, জান। চ্যাপ্টার 10-এ যতগুলা প্রশ্ন আছে এর বাইরে চ্যাপ্টার 10-এর কোনো প্রশ্ন আসবে না। কয়েকটা চ্যাপ্টার আছে, এখন আমি আপাতত দুইটা কথা এখানেই বলে দিলাম, কিন্তু কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো এর বাইরে প্রশ্ন আসবে না। আসবে না মানে আসবে না, শেষ। এগুলো আপনি প্র্যাকটিস করে যদি আপনি 100% কনফার্ম করতে পারেন, তার মানে আপনি ধরে নেন এই চ্যাপ্টারে আপনারা কেউ ঠেকাইতে পারবেন না। বুঝতে পারছেন? আইসিবি যত কঠিন প্রশ্নই করুক না কেন, আমি এখানে আতিপাতি প্রশ্ন করি নাই। সো খুব মানে মনোযোগ দিয়ে গভীরভাবে প্রশ্নগুলা করা হয়েছে, আর এই বইটা লিখতে আমার 3.5 মাসের মতো সময় লাগছে। বুঝতে পারছেন? তো খুব আস্তে ধীরে করে বইটা লিখে হয়েছে। তো এটার জন্য রেগুলার যেদিন যে চ্যাপ্টার পড়া শেষ হবে ওই দিন ওইটার পরীক্ষা দিয়ে ফেলবেন, আর ওইটার সলিউশন এর পরের ক্লাসে পেয়ে যাবেন। বুঝছেন? জি আর ভাইয়া এই জি বইটা ভাই। কোথায় পাওয়া যাবে? ফারহান বুক হাউস। ফারহান বুক নীলক্ষেত। সেন্টারে পাবেন, নীলক্ষেত কেমন। জি ঠিক আছে, ভাইয়া। আর বইটার দাম 350 টাকা। ওকে। ওকে ভাইয়া।
Point to be noted. এবার আসেন আমরা সরাসরি চ্যাপ্টার 3 তে চলে যাই। তাহলে আগামী ক্লাসের অ্যাকাউন্টিং ক্লাস হওয়ার আগে অফকোর্স বইটা পারচেস করে চ্যাপ্টার 3 এর পরীক্ষা দিবেন এবং চ্যাপ্টার 2 এরও দিবেন, ঠিক আছে? তা আমরা যখন চ্যাপ্টার 4 ধরবো তখন আমি 2 আর 3 এর উত্তর আগে দিয়ে তারপরে চ্যাপ্টার 4 শুরু করব, ঠিক আছে? ভাইয়া নোবেল দা, অনলাইনে দাদা কাঞ্চন হুম। বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন দাদা। দাদা আপনার ওই যে আইটি বই এবং ল বুক গুলা এখন সাদা কালারের বের হইছে নাকি আগের কালারে রয়ে গেছে, আগের না না কালো? আগেরটাই আছে দাদা, আগেরটাই আছে। ও আচ্ছা 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 দাদা, শুধু ঠিক আছে। অ্যাকাউন্টিংটা সাদা কালারের বের হয়েছে। ও আর দাদা, এটা যদি কালো কালারের বইগুলো যদি শেষ হয় তাহলে আপনি ওটা কালারটা দাদা চেঞ্জ করে ফেলিয়েন, ওইটা আসলে হ্যাঁ পড়তে হ্যাঁ ভালো লাগে না। 100% ভাই, আমি কালো কালার ভাব দিয়ে দিব ভাব। কারণ হচ্ছে আমার কালো কালারে কস্টিংও বেশি যায়, আমার কালো কালারে স্টুডেন্ট বইও পড়তে পারে না, কালো কালারের বই হওয়ার কারণে দাদা বই ওইটা বিক্রি বইটা হচ্ছে না। পড়তে ভালো লাগে না, বুঝেন নাই? হ্যাঁ এটা হ্যাঁ বুঝতে মানে পারছি, বুঝছেন না? আপনার সবটাই দেখবেন যে বুঝছি দাদা। আমি চেষ্টা করবো যে নেক্সট বার এটা না হইতে। হ্যাঁ বলেন। ভাইয়া অনলাইনে কোত্থেকে নিব বইটা? অনলাইনে হচ্ছে নোবেল প্রফেশনাল পাবলিকেশন লিখে সার্চ করবেন, সেখানে চলে আসবে। নোবেল প্রফেশনাল পাবলিকেশন লিখে সার্চ করলে ওই পেজে কিভাবে বই কিনতে হবে লিখা আছে, কোন নাম্বারে নক করতে হবে ওইটা লিখা আছে, কেমন? আচ্ছা ভাইয়া। এখন আচ্ছা, বইটা আমি কালকে আর দেরি না করে শুরু করে দিই। অনেক কথা হয়েছে, আর কথা বলা ঠিক হবে না। দেখেন, computerized accounting system, the measure of business record, the majority of the business record their financial transaction using a computerized accounting system. তাইলে অধিকাংশ যারা আছে ব্যবসা পরিচালনা করে তারা কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেমে তারা এখন রাখে, হিসাব কিতাব রাখে আর কি। Computer accounting system range from simple off-the-shelf accounting software packages used by small businesses for recording day-to-day transaction. তার মানে এটার জন্য তারা কি করে, from simple off-the-shelf accounting software package মানে তারা আলাদা করে সফটওয়্যার ইউজ করে যেটা কিনা ছোট বিজনেস ও ইউজ করতে পারে ফর রেকর্ডিং ডে-টু-ডে ট্রানজাকশন, তাদের রেগুলার ট্রানজাকশনটাকে রেকর্ড করার জন্য। দ্য ডেভেলপমেন্ট অফ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার মাধ্যমে কি হয়, মোবাইল ওয়ার্ক করা যায়। মোবাইল ওয়ার্ক মানে কি, যে কোনো জায়গা থেকে তথ্যকে নির্দিষ্ট জায়গায় রাখা যায়। ইন রিসেন্ট ইয়ার হ্যাজ চেঞ্জড হাউ কম্পিউটারাইজ সিস্টেম আর ইউজড অ্যান্ড অ্যাক্সেস, কিভাবে কম্পিউটারাইজ সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে। এবার আসেন, আমাদের এখানে আমরা প্রথমত হচ্ছে ইনপুট, এরপর হচ্ছে প্রসেস, এরপর হচ্ছে আউটপুট, এই তিনটা জিনিস দেখতেছি। তো ইনপুটে কি বলছে, সোর্স ডকুমেন্ট, স্ট্যান্ডিং ডাটা। তাহলে ইনপুটের মধ্যে কি হয়, যেগুলো সোর্স ডকুমেন্ট আছে। সোর্স ডকুমেন্ট কাকে বলে, ধরেন ক্রেডিট সেলস এর ক্ষেত্রে সোর্স ডকুমেন্ট ইজ ইনভয়েস এন্ড ক্রেডিট নোট। সোর্স ডকুমেন্ট বলতে সেগুলাকে বোঝানো হয় যেগুলাকে একটা ডকুমেন্টের সোর্স ইভিডেন্স বা প্রমাণপত্র হিসেবে কাজ করে, ওইগুলাকে আমরা সোর্স ডকুমেন্ট বলি, ঠিক আছে? তো যে জিনিস প্রমাণপত্র হিসেবে কাজ করে না এটাকে সোর্স ডকুমেন্ট বলে না। যেমন আমি যদি বলি ইনভয়েস, এটা কি কোনো একটা ট্রানজাকশনের প্রমাণপত্র হবে নাকি হবে না? ক্রেডিট নোট হলে হবে তো। ইনভয়েস হইলে হবে, ইনভয়েস হবে হবে ইনভয়েস হবে। এখন আমি যদি বলি যে পারচেস অর্ডার কি সোর্স ডকুমেন্ট বলবো নাকি বলবো না? বলবো না বলবো না, কারণ পারচেস অর্ডার আমি দিলে এমন হইতে পারে যে হাতের দোকানে এত জিনিস নাই, আমি পারচেস অর্ডার দিছি কিন্তু এত জিনিস দোকানে নাই, হইতে পারে না? জি হইতেই পারে। তো তার মানে পারে। হচ্ছে কি, আমার সোর্স ডকুমেন্ট হচ্ছে সেগুলা যেটা কিনা একটা প্লেন প্রমাণ হিসেবে কাজ করে, ওইটা হচ্ছে সোর্স ডকুমেন্ট। এবার আসেন ইনপুট, এরপর প্রসেসিং এ কি হয়, ওই যে লেজার, জার্নাল, ক্যালকুলেশন, রেকর্ড কিপিং, এগুলোর মাধ্যমে প্রসেস হয়ে যখন কোনো রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আকারে এগুলা বের হয়। তাইলে এখানে আসতে পারে যে কোনগুলো আপনার ইনপুটের মধ্যে কনসিডার করা হয়, কোনগুলাকে প্রসেসিং এর মধ্যে কনসিডার করা হয়, আর কোনগুলাকে আউটপুটের মধ্যে কনসিডার করা হয়। বোঝা গেছে? জি ওকে, এবার আসেন ক্লাউড অ্যাকাউন্টিং। ক্লাউড অ্যাকাউন্টিং এর মধ্যে কি, ক্লাউড কম্পিউটিং আর হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং। ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং ইজ এ সার্ভিস
that provides a business with access to software and data storage via internet instead of being held locally. অর্থাৎ এখানে শুধুমাত্র লোকালি ইউজ কম্পিউটারের থেকেও আপনি ক্লাউড কম্পিউটারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে, তার মানে মোবাইল অপারেটরের মাধ্যমে কাজ করতে পারবেন। লাইক আমি আমার ঘরে বসে কাজ করতে পারি। ধরেন কেউ যদি আমাকে বলে যে দাদা নোবেল প্রফেশনাল একাডেমি আপনাদের কোনো অফিস নাই, তো উত্তর হচ্ছে নাই। তো কি বলেন ভাই, এটার কোনো অফিস নাই? হ্যাঁ নাই। তো আমাদের মোবাইল অফিস আছে। মোবাইল অফিস মানে কি মোবাইলের ভিতরে অফিস? রিমোট জব যেটা বলে না? রিমোট জব যেটাকে বলে। গুড। তার মানে যে কোনো জায়গায় আমি যেখানে যাবো সেটাই অফিসে যাবো নাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ জি দাদা। হ্যাঁ। তো তার মানে এখানে হচ্ছে এরকম। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে অপারেট করা যায়, যে কোনো জায়গা থেকে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মেইন ফিচার। তাহলে দ্য সফটওয়্যার অ্যান্ড ডাটা আর হেল্ড ইন দ্য ক্লাউড which means they are held remotely on the computer server. যেটা দ্বারা বোঝায় যে এটা রিমোটলি অন দ্য কম্পিউটার সার্ভার অফ দ্য সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার, যেটা সফটওয়্যার সার্ভিস প্রোভাইডারে প্রোভাইড করে থাকে। এবার আসেন ক্লাউড অ্যাকাউন্টিং। তো যেই অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি ক্লাউড কম্পিউটিং করতেছেন, তাহলে ক্লাউড কম্পিউটিং ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড অ্যাকাউন্টিং হচ্ছে একটা অ্যাপ যেটার মাধ্যমে আপনি ক্লাউড কম্পিউটিং করেন। ঠিক আছে? তো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইজ প্রোভাইডেড ইন দ্য ক্লাউড বাই সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার কারা? যাদের থেকে আপনি এই সফটওয়্যারটা নিচ্ছেন তারা। ইট ইজ প্রোভাইডেড ইন দ্য ক্লাউড বাই এ সার্ভিস প্রোভাইডার। আর যখন আমরা কারো থেকে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ইউজ করি, তাদের সাথে আমাদের যে এগ্রিমেন্ট হয়, এটাকে কি বলে বলেন তো? SLA। কি বলে? SLA, যেটার পূর্ণরূপ হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। কি বলে এটাকে? সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। ক্লিয়ার? ওকে, দেখেন এবার কি ওটা কার হলো। আলাদা? এটা ধরেন আমরা টালির কথা বলি না, টালি, তারপর SAP, ওরাকল, এগুলা দিয়ে কি করে অ্যাকাউন্টিং সফটওয়্যার। আরো কত কিছু আছে না, বক্কর চক্কর, আরো কত নাম আছে। তো এগুলো হচ্ছে এক একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। এরা তো আর আমি তো নিজে বানাই না, এটা তো কোনো একটা কোম্পানি আছে যারা এই সুবিধাগুলো প্রোভাইড করে, আমরা তাদের থেকে নিয়ে ব্যবহার করি, তাই না? এখন তারা তো আমার কোম্পানির কত সেল হইতেছে, কত পার্চেজ হইতেছে, কে কত টাকা দিছে, সবকিছু ওইখানে এন্ট্রি হবে না? হবে। এখন তারা তো আমার সব তথ্য জানে না? জানে তো। এখন তারা যদি লিক করে দেয়, তো এটার জন্য তারা যাতে আমার তথ্যটা কনফিডেন্সিয়াল রাখে, এই কারণে আমরা তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় যেটাকে বলে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। কি বলে? সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। তার মানে আমরা যাদের থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি তাদের সাথে আমাদের যে এগ্রিমেন্টটা হয় যে আমরা আপনাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করব, আপনারা আমাদের সকল তথ্যকে কনফিডেন্সিয়াল রাখবেন, বাইরে সকলের কাছে চাইলে দিয়ে দিবেন না। আর এই যে এগ্রিমেন্টের মাধ্যমে এই কাজটা হয় সেটাকে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বলে। ক্লিয়ার? দাদা হ্যাঁ। আমি টালি বা যে সফটওয়্যারটা আমি যদি ক্লাউডে রাখলে তো এগ্রিমেন্ট করলাম, আর আমার যদি ক্লাউডটাই যদি স্টোরেজটা যদি আমার নিজেরটা বানাই নেই সার্ভার করে, তাহলে কি এগ্রিমেন্ট করতে হবে? না, যদি আপনার নিজের থাকে তাহলে তো আপনার নিজের আছে, আপনি উল্টা আরো মাইন্ড ছেড়ে দিবেন। বুঝেন না? সেটা বলি নাই। মনে করেন আমার অফিসের মধ্যে যে আমি ক্লাউডে না রেখে আমার এখানে সার্ভারটা আমার এখানেই রাখলাম, যাতে ওই সমস্যাগুলো না হয় যেগুলো বললেন। এখন আপনি যে রাখবেন এটার জন্য আপনাকে একটা ডোমেইন কিনতে হবে না? তা আপনি যে ডোমেইন কিনবেন এটা কার থেকে কিনবেন? ধরেন নেম চিপ থেকে কিনলেন, তো নেম চিপের তো চাইলে আপনার জিনিস খেয়া দিতে পারে না? মানে এটা খাবে না যদিও, মানে একটা কথার কথা বললাম আর কি। এই যে আপনার সাথে তার যে এগ্রিমেন্টের মাধ্যমে আপনি তার থেকে ডোমেইনটা কিনছেন, এটাই হয়েছে SLA। বুঝছেন? না দাদা, খায়। আচ্ছা, ধরেন যদি কথার কথা কইলাম আর কি, ঠিক আছে? বুঝছেন এবার? জি। হ্যাঁ। এরপরে আসেন সোর্স ডকুমেন্ট ফর রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তাহলে ক্রেডিট সেলস মেক ইউজ অফ সেলস অর্ডার, ডেলিভারি নোট টু দ্য কাস্টমার এন্ড সেলস ইনভয়েসেস। তার মানে ক্রেডিট নোট, আমরা যখন ক্রেডিট সেল বলি তখন এই জিনিসগুলো হয় কি, মানে কোন কোন জিনিসের ইউজ হয়? সেলস অর্ডারের ইউজ হয়, ডেলিভারি নোট টু দ্য কাস্টমার, ডেলিভারি নোটের ইউজ হয়, সেলস ইনভয়েসের ইউজ হয়। তবে হুইচ ইজ দ্য সোর্স ডকুমেন্ট দ্যাট ইজ দেন রেকর্ডেড? এখানে সোর্স ডকুমেন্ট বলতে কোনটারে বুঝাইছে? তিনটারে?
না না, যেটা রেকর্ড হয়। না, শুধুমাত্র লাস্টে যেটা বলছে সেলস ইনভয়েস, এটারে কি বলছে? সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট, ঠিক আছে নি? আচ্ছা, এবার হচ্ছে ক্রেডিট পারচেস মেক্স ইউজ অফ পারচেস। ক্রেডিট পারচেস হলে কি হয়? পারচেস অর্ডার, গুড রিসিভ নোট। গুড রিসিভ নোটে আরেকটা নাম আছে, এটা এমআরআর বলে। কি বলে? এমআরআর। এমআরআর এর ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল রিসিভিং রিপোর্ট। কি বলে? এমআরআর। ম্যাটেরিয়াল রিসিভিং রিপোর্ট। ঠিক আছে, তাহলে এবার ক্রেডিট পারচেস হলে কি হয়? পারচেস অর্ডার আছে, গুডস রিসিভ নোট আছে, পারচেস ইনভয়েস আছে। কেমন? ইনভয়েস আছে, তো এগুলা এখন পারচেস ইনভয়েসে বলা হয়েছে কি সোর্স ডকুমেন্ট। বাকিগুলারে কিন্তু বলে নাই। গুড রিসিভ নোট, পারচেস অর্ডার এগুলো সোর্স ডকুমেন্ট না। ঠিক আছে নি? দাদা, হ্যাঁ বলেন। ইনভয়েস জিনিসটা দাদা একটু বুঝাচ্ছেন, আমি এটা আসলে ধরতে পারছি ইনভয়েস না। জিনিসটা হচ্ছে আপনি যে দোকানদার, আপনি ধরেন গেলেন ইজিতে গিয়ে একটা টি শার্ট কিনছেন, কিনলে আপনারা বিল দেয় না? হ্যাঁ হ্যাঁ, এই বিলটাই হচ্ছে ইনভয়েস। এবার বুঝছেন? বিল বিল। বুঝছি বুঝছি। বুঝছেন? মানি রিসিপ্ট যেটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে কি বলে ক্রেডিট নোট আর নেগেটিভ ইনভয়েস, এই লাইনটাতে আছে আরো একটু আছে। ইনভয়েস শোজ, ইনভয়েসের মধ্যে দেখায় যে হোয়াট হ্যাজ বিন সোল্ড অ্যান্ড পারচেসড এট হোয়াট প্রাইস। তারপরে ট্রেড ডিসকাউন্ট দেখায়, তারপরে ভ্যাট দেখায়, এগুলো ইনভয়েসের মধ্যে থাকে। ঠিক আছে, এরপরে আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট থাকতে পারে। আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট কাকে বলে? ধরেন আপনি আমার থেকে কোনো একটা কিছু মানে বাকিতে কিনছেন, এখন আপনার ওই জিনিসের দাম হয়েছে 100 টাকা। তা আমি বলছি, এই তুষার, আপনি যদি এখন আমারে 80 টাকা দিয়ে দেন তাইলে চলবো, 100 টাকা দাম লাগবো না। তবে এটা মানে এখনই পে করলে তাহলে 80 টাকা দিতে চলবো। তো এই যে আপনি এখন পে করাটা আমি আপনার থেকে 20 টাকা কম নিছি না? হুম হুম। হ্যাঁ, এটাকেই, এই 20 টাকাকে বলো আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। কি বলে? আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, যেটার আরেক নাম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। যেটা আরেক নাম কি? ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট। এবার দেখেন আরেকটা ডিসকাউন্ট আছে না, এখানে লেখা আছে ট্রেড ডিসকাউন্ট, আছে নি? আছে আছে। হ্যাঁ, ট্রেড ডিসকাউন্ট কাকে বলে? ট্রেড ডিসকাউন্ট হচ্ছে কোনো কিছু বিক্রি করার আগে প্রথমে মূলামূলি করতে যে দাম নির্ধারিত, ওইটা ট্রেড ডিসকাউন্ট। তার মানে কি, আমি যেটাকে আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট বলছি এটা হচ্ছে টাকা আদায়ের সময়, আর আরেকটা হচ্ছে প্রথমে। তাহলে ধরেন কোনো একটা কিছুর প্রাইস ট্যাগে দাম লেখা আছে ধরেন 1200 টাকা। কত লেখা আছে? 1200 টাকা। 1200 টাকা প্রাইস ট্যাগ আছে। এবার আপনি বলছেন দাদা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এটা দিমু, আজকে তার জন্মদিন আমার, তো মানে দাদা প্লিজ একটু কমায় রাখেন না দাদা, প্লিজ দাদা, প্লিজ দাদা, প্লিজ। হ্যাঁ, এবার আমি বলছি আচ্ছা ঠিক আছে যান 1000 টাকা দিয়েন। তাহলে এখানে 200 টাকা কমাই দিছি না? দিছি নি? আচ্ছা, এই 200 টাকা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। এটা কি? ট্রেড ট্রেড ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এখনো কিন্তু আপনি আমারে কখন টাকা দিবেন না দিবেন এগুলোর কথা হয় নাই। এবার আপনি টাকা দেওয়ার সময় বলছি ভাই দেন, টাকা দেন, বলে যে দাদা ওমা আমার কাছে তো এখন 1000 টাকা নাই। তা আমি কি ওমা, তাইলে বলে যে দাদা আপনি এক্সকিউজ মি, আপনারা বললাম যে এবার বলেন তাইলে এখন কি করা? দাদা আপনি তো আমারে চিনেন, আমি তো আপনার টাকা মাইর দিতাম না। তো আমি চিন্তা করছি এরে টাকা মাইর দিত না, ঠিক আছে কবে দিব এটা তো ঠিক নাই। এবার আমি তারা জিগেলাম আচ্ছা কত আছে? তো অনেক চাইতে কো দাদা আমার কাছে তো এই মুহূর্তে আছে 700 টাকা। তা আমি কই 700 টাকা আছে কেন? আরে একটু হাতায় টাতায় চাও না, আরে পকেট পিছনেরটাও চাও, আরে সামনেরটাও চাও, দেখ আর কিছু বাইরে নেই। কো দাদা এই যে এমনি হবে হাতায় দেখছি আর 100 টাকা দেখলাম যে এমনি কোন হাত পড়ে দিছে। তা আমি গেলাম যে আচ্ছা দেখো না আর একটু হাতায় দেখো না আসেনি। কাবিলা দেখছেন নি? কাবিলা, পলাশ, ব্যাচেলার জি বয়েজ ভাই, দেখছি দেখছেন? দেখছি পলাশ। হ্যাঁ, তো এখানে হ্যাঁ বলে হ্যাঁ না এই দেখছি। ওই যে এতে যে বালিশ গায়েব করে ফেলছে, না কি যেন বালিশ না কি যেন ওই সুইমিং স্যুট মনে হয় গায়েব করে ফেলছে। আর সাফ নাই এমনি আসেনি, সাফ না একটু। তো এখন ধরেন আপনারা বলতেছি যে আরে দেখেন না কোথাও আসেনি, দেখেন এই যে পকেটের এই চিপায় আসেনি। তো বলতেছেন যে না দাদা আত্ম নাই। তা আমি কইছি আচ্ছা এখন যদি এই যদি আপনি যদি 900 টাকা দেন তাহলে ওই যে বোঝান 1000 লাগতো না। ঠিক আছে নি? যদি এখন দেন তাহলে 900 টাকা দিলে হইব। এই যে এখন 900 টাকা দিলে হইব, এটা কি কেন বলছি? এটা বলছি এই মুহূর্তে টাকা পাওয়ার জন্য। কিসের জন্য বলছি? এই এই মুহূর্তে মুহূর্তে টাকা পাওয়ার জন্য। টাকা পাওয়ার জন্য। এটা কি আমি প্রথমে দিছি? না, এটা দিছি টাকা পাওয়ার সাথে। তাই এটাকে বলা হয়েছে আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। তাইলে
যেটা আমি টাকা পাওয়ার আগে প্রথমেই ডিসকাউন্ট দিয়া দিই মূলামূলির টাইমে, ওইটাকে বলে ট্রেড ডিসকাউন্ট। এটাকে কি বলে? ট্রেড ডিসকাউন্ট। ট্রেড তাইলে এখন ডিসকাউন্ট। আমি যদি বলি যে উদাহরণটা দিছি, এখানে ট্রেড ডিসকাউন্ট কত আর ক্যাশ ডিসকাউন্ট কত? ট্রেড ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট তো দাদা 200 হুম, ট্রেড ডিসকাউন্ট এখানে Discount 900 টাকার পরে আমি 1000 টাকা নিব, আর আর্লি 200 টাকা। সেটেলমেন্ট ক্যাশ ডিসকাউন্ট সেটা হলো যে আমি 900 টাকা নিব। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে 200 টাকা। ট্রেড ডিসকাউন্ট কত? হ্যাঁ দাদা 200 টাকা। ডিসকাউন্ট 200 টাকা। আর ক্যাশ আর ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট 100 টাকা। 100 টাকা। বুঝছেন তো না? হ্যাঁ দাদা। হ্যালো, ক্লিয়ার? দাদা, কারো কোনো দুইটা কি দাদা, একসাথে সমস্যা? পাওয়া যায়? clear. দাদা দুইটা কি হ্যাঁ? একসাথে পাওয়া যায়? না, দুইটা একসাথে পাওয়া যায় না। দুইটারে আপনি আলাদা আলাদা করে ভাগ করতে হবে। দুইটারে একসাথে দিব না, চিন্তা করতে পারতেন না। ঠিক আছে? জি। আর এবার আসেন, ট্রেড ডিসকাউন্ট কখনো হিসাবের অন্তর্ভুক্ত হয় না। ট্রেড ডিসকাউন্ট কি হয় না? হিসাবে অন্তর্ভুক্ত হয় না। হিসাবের অন্তর্ভুক্ত হয় না, কারণ ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পরেই তো আমি ইনভয়েস করি না। মানে আমার ইনভয়েস ভ্যালু কিন্তু ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে। আমি যদি বলি সেলস কত, আপনি কি 1200 বলবেন না 1000 বলবেন? 1000 1000 1000 বলবেন। তার মানে ট্রেড ডিসকাউন্ট কি আপনি হিসাবে রাখতেছেন আপনি? না, আপনি সেলস বলতে বরাবর 1000 বলতেছেন, তার মানে ট্রেড ডিসকাউন্ট হিসাবের অন্তর্ভুক্ত হয় না, ক্যাশ ডিসকাউন্ট হিসাবের অন্তর্ভুক্ত হয়। বোঝা গেছে? হ্যাঁ দাদা। ক্লিয়ার তো? জি। Okay. এবার আসেন পরেরটাতে, বলছে ক্রেডিট নোট আর নেগেটিভ ইনভয়েস। এটা আচ্ছা, আগেরটা আর কিছু দেখানো আছে কিনা দেখান না? ঠিক আছে, দেখেন। এরপরে বলছে ক্রেডিট নোট আর নেগেটিভ ইনভয়েস। নেগেটিভ ইনভয়েস কেন বলা হয়েছে? ধরেন আমি কোন একটা কিছু কারো দিয়ে কিনছি, তো যে জিনিসটা আমি কারো দিয়ে কিনছি, ওই জিনিসটা কিনার পরে দেখলাম যে ওইখানে কিছু জিনিস নষ্ট আছিল কিংবা আউট অফ ডেট, হ্যাঁ, বা মেয়াদ, মানে মেয়াদ শেষ হয়ে গেছে অথবা প্যাকেট ছিঁড়ে গেছে বা কিছু একটা। তো এরকম কোনো কিছু কাস্টমারের হাতে আসলে কাস্টমার সেটা আগে সাপ্লায়ারে জানাইতে হয়, মানে বিক্রেতারে জানাইতে হয় যে ভাই আমার তো এই প্যাকেটটা ছিঁড়া পড়ছে। তো যে সিস্টেমে এটা জানায় এটারে বলে ডেবিট নোট। কি বলে? কথা বলে না কেন? ডেবিট নোট বলে। তাইলে ডেবিট নোট তাহলে কে কারে দেয়? ক্রেতা বিক্রেতাকে দেয়। ক্রেতা বিক্রেতাকে দেয়। গুড। এখন এটা পাওয়ার পরে এবার বিক্রেতা এটাকে নিয়ে দেখে যে আসলে ক্রেতা যে বলছে এগুলা নষ্ট, প্যাকেট চিরা আসিল, আসলে কি আসিল কিনা। এটা যখন দেখে যে না আসলে আসিল, এটা কনফার্ম হওয়ার পরে বিক্রেতা এবার ক্রেতারে ক্রেডিট নোট দেয়। তাহলে ক্রেডিট নোটে কি থাকে? প্রাপ্তি স্বীকার পত্র, যে হ্যাঁ আমি, আপনি যে বলছেন আপনার প্যাকেট এটা ছিঁড়া আসিল, নষ্ট আসিল, এটা আমি মানে নিছি। ঠিক আছে? তাহলে এই বলে নোট কে দেয়? ক্রেডিট নোট দেয়। ক্রেডিট নোট কে দেয়? বিক্রেতা কে থাকতে? বিক্রেতা দেয় ক্রেতাকে। এবার বিক্রেতা প্রথমে ক্রেতাকে কি দিছিল বিক্রয়ের সময়? ইনভয়েস। ইনভয়েস। নোট। ইনভয়েস না, না, আরে ডেবিট নোট তো ক্রেতা বিক্রেতারে দিছিল। সবার আগে তো ইনভয়েস দিছিল বিক্রেতা ক্রেতারে, তাই না? জি তাই দাদা। না? এরপরে বাজায় যখন ক্রেতা প্যাকেট খুলে দেখছে খারাপ জিনিস, ক্রেতা আবার বিক্রেতারে ফাটাইলো ডেবিট নোট। এবার বিক্রেতা যখন দেখলো যে না আসলে খারাপ জিনিস গেছে, তারপরে বিক্রেতা আবার ক্রেতারে পাঠাইলো ক্রেডিট নোট। তো এখন ক্রেডিট নোটের মাধ্যমে প্রথমে যে ইনভয়েসটা হয়েছে তার থেকে পণ্যের পরিমাণ কমে গেছে না? হ্যাঁ দাদা। প্রথমে যখন 10 প্যাকেট জি দাদা। পাঠাইছে, ইনভয়েস ভ্যালু ছিল 10 প্যাকেট, এখন 1 প্যাকেট নষ্ট পড়ছে। তাইলে এবার ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে ইনভয়েসের পরিমাণ কমে গেছে না? হ্যাঁ দাদা। কমছে না? কারণ এতক্ষণ তো 10 প্যাকেট সেল আছিল, এখন তো 9 প্যাকেট হয়ে গেছে, তাই না? তো যেহেতু ক্রেডিট নোটের কারণে ইনভয়েসের ভ্যালু কমে যায়, এটার জন্য ক্রেডিট নোটকে নেগেটিভ ইনভয়েস বলা হয়। কি বলা হয়? নেগেটিভ ইনভয়েস। নেগেটিভ ইনভয়েস। বুঝছেন তো কেন নেগেটিভ ইনভয়েস বলা হয়? জি। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, না দাদা। তাইলে গেলাম পরেরটাতে। হ্যাঁ, এবার আসেন, এখানে বলছে যে ইন রেসপেক্ট অফ ক্রেডিট সেলস মেড, ক্রেডিট সেলস মেড এর বেলায় দা বিজনেস নিড টু রেকর্ড, বিজনেস রেকর্ড করে কি করে? দ্য অ্যামাউন্ট অফ সেল ইটসেলফ, দ্য অ্যামাউন্ট ওড টু কাস্টমার, মানে রিসিভেবল পরিমাণ কত, এনি ডিসকাউন্ট বা ব্যাট যদি থাকে, তারপরে পেমেন্ট সাবসিকুয়েন্টলি রিসিভ, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে পেমেন্ট রিসিভ করলে সেটা। এবার আসেন সেল সিস্টেম। সেল সিস্টেমে কি বলছে এটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি। কেমন? এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। কি করবেন? নিজেরা পড়ে নেবেন যে কখন কে ডেলিভারি নোট দেয়, কখন কে ক্রেডিট নোট দেয়, কে কারে ডেবিট নোট দেয়, ইনভয়েস কখন দেয়,
এগুলা, বুঝছেন? এখানে যদিও ক্রেডিট নোটের কথা মনে হয় এখনো বলা নাই, বাট আমি তো বলে দিছি যে কখন কি হয়, তাই না? সবটা চার্টই পড়তে হবে দাদা। ক্লিয়ার, এটা পড়ে নিলেই হবে, এখানে যা আছে সব বলে দিছে। মানে আমি যেটা বলছি এটা রেজ ইনভয়েসের পরে, এটা হচ্ছে কিসের পরে? এই ইনভয়েসের পরে। রেজ ইনভয়েসের পরে, বুঝছেন? ওকে, লাগানো হয়েছে? জি। ওকে, হ্যাঁ দাদা। এবার আসেন পারচেজ সিস্টেম। এটা আপনারা পড়ে নিবেন, এটা সহজ পান্তাবাদ জিনিস। কিছু না বুঝলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। একদম পান্তাবাদ জিনিস, যদি না বুঝেন আমি তো কইছি আসি, এটা নিয়ে কোনো প্যারা নাই। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই সামনে চলে যাচ্ছে। এবার আসেন এখানে, ইনভয়েসেস আর সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট ট্রানজাকশন, এটা আমরা বলছি। আর ক্রেডিট নোটও ক্রেডিট ট্রানজাকশনের সোর্স ডকুমেন্ট। কেন? কারণ সব শেষে আমরা ক্রেডিট নোটের পরবর্তী জিনিসটাকেই তো কনসিডার করবো, তাই না? ইনভয়েস আগে 10 ইউনিট আছিল, ক্রেডিট নোট দেওয়ার পরবর্তীতে ইউনিটের সেলের পরিমাণ 9 ইউনিট। তা আমি যদি বলি কত ইউনিট সেল হয়েছে, আপনি কি 10 ইউনিট বলবেন না 9 ইউনিট বলবেন? 9 ইউনিট। 9 ইউনিট বলবেন, যেটা সর্বশেষ আপডেট, তাই না? সো এটার জন্য হচ্ছে ইনভয়েস শুধু না, ক্রেডিট নোট এবং ইনভয়েস এর দুইটাই হচ্ছে ক্রেডিট সেলস এর ক্ষেত্রে সোর্স ডকুমেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে when a business sells goods or services on credit to a customer, it send out sales invoice। এটা কি? দাদা বলছিলাম ওটা কি ক্রেডিট সেলস বলছেন না ক্রেডিট ট্রানজাকশন? লাস্টে যেটা বললেন ক্রেডিট সেলস বলছি, ওকে বা দাদা। ক্রেডিট ট্রানজাকশন হয়, ট্রানজাকশনের বেলাও এটাই, ইনভয়েস আর ক্রেডিট নোট সোর্স ডকুমেন্ট, ঠিক আছে? ক্রেডিট ট্রানজাকশনের বেলাও ইনভয়েস আর ক্রেডিট নোট সোর্স ডকুমেন্ট। হ্যাঁ, এবার আসেন এরপরে কি, the invoice detail should match the detail on the delivery note। ইনভয়েসের ডিটেলটার সাথে ডেলিভারি নোটের ডিটেল মিল হওয়া দরকার। এরপর হচ্ছে যে when a business buy goods or services on credit, it receive purchase invoice from the supplier। এরপরে আসেন ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলা তো সব বলে ফেলছি না? বলে ফেলছি না? জি ভাইয়া। হ্যাঁ দাদা। ডেবিট নোট আগে ইস্যু হয় না ক্রেডিট নোট আগে ইস্যু হয়? ডেবিট নোট। হ্যাঁ, ডেবিট নোট। ডেবিট নোট, কারণ ডেবিট নোট আগে কাস্টমার দিব, তারপরে না এটা দেখার পরে বিক্রেতা হয়েছে কইবো যে না ঠিক আছে ক্রেডিট নোট দিই, তাই না? যদি এখানে আগে তারা ক্রেডিট নোট বুঝাইতেছে, পরে ডেবিট নোট বুঝাইতেছে, কিন্তু এটা উল্টা, আগে আসলে ডেবিট নোট হবে, পরে ক্রেডিট নোট হবে, বুঝছেন? ওকে, দাগাইতে থাকেন কেমন? আচ্ছা, ক্রেডিট নোট আর ডেবিট নোটের মধ্যে সোর্স ডকুমেন্ট কোনটা? ক্রেডিট নোট নাকি ডেবিট নোট নাকি দোনোটা? ক্রেডিট নোট দাদা। শুধু ক্রেডিট নোট। শুধু ক্রেডিট নোট, শুধু ক্রেডিট নোট। ডেবিট নোট কিন্তু সোর্স ডকুমেন্ট না, কারণ ডেবিট নোট কোনো প্রমাণপত্র না যতক্ষণ পর্যন্ত বিক্রেতা সেটাকে ক্রেডিট নোট নিয়ে স্বীকার করে নেয়। ডেবিট নোট হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন, একটা কি অ্যাপ্লিকেশন, যে ভাই আমি জানাইছি আমার আপনার তো যা পাঠাইছেন এগুলো সব ঠিক নাই, উল্টাপাল্টা আছে, এটা আমি জানাইছি, ঠিক আছে? এবার আসেন ভ্যাটের কাহিনী। ভ্যাট যেটাকে বলা হয়েছে সেলস ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে ভ্যাটের বেশি কিছু নাই, ভ্যাট আমরা পরের চ্যাপ্টার হয়তো আছে হালকা পাতলা কিছু, এখানে গেলে পাবো, এখানে জাস্ট এতটুকু থাকেন। এবার হচ্ছে রেকর্ডিং ব্যাংক ট্রানজাকশন। এখানে কি বলছে? বিজনেস পরে আসলে নামটা এখানে শুধু একটু দিছি, ভ্যালু এডেড ট্যাক্স ইজ এ সেল ট্যাক্স, এটাই।
ঠিক আছে? ব্যাট আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ইনপুট ব্যাট, একটা হচ্ছে আউটপুট ব্যাট। ইনপুট ব্যাট কাকে বলে? আচ্ছা যেহেতু বলতেছি একটু বলে দিই। হ্যাঁ, ইনপুট ব্যাট এটা মনে রাখার জন্য, ইনপুট, ইন কি দ্বারা পুট, আর আরেকটা হচ্ছে আউটপুট। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে কি আউটপুট। আউটপুট। ইন বলতে কি ভিতরে ঢুকছে না, আর আউট মানে কি বাইরে হইছে। তো আমরা যখন কিনি তখন কি পণ্য ভিতরে আসে নাকি যায়? আসে, তার মানে ইন হয়। তাহলে কিনার সময় যে ব্যাট এটারে বলে ইনপুট ব্যাট। কি বলে? ইনপুট ইনপুট ব্যাট ইনপুট ব্যাট। আর বেচলে কি পণ্য আসে নাকি যায়? চলে যায়। যায়। চলে যায়। তো তার মানে বেচার সময় যেটা, এটা হচ্ছে কি আউটপুট ব্যাট। বুঝছেন? ক্লিয়ার? জি দাদা। আচ্ছা, এরপরে বাকি জিনিসপত্র আমরা সামনে আরো জানবো। সো নাথিং টু ওরি, আমরা আগাইতে থাকি। এবার হচ্ছে এখানে দেখেন, বিজনেস হ্যাভ কনস্ট্যান্ট এন্ড ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট ভায়া ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমেও তারা বিভিন্ন ব্যবসা ট্রানজাকশন করে থাকে। ইলেকট্রনিক ব্যাংকিং অ্যালাউ এ বিজনেস টু ক্রিয়েট এ ট্রানজাকশন রিপোর্ট at any point in time। ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে যে কোনো সময় ট্রানজাকশন রিপোর্ট জানা যায়, যে টোটাল কত সেল হয়েছে, কেমনে কি হয়েছে, কত টাকা আছে, এগুলো জানা যায়। ট্রানজাকশন রিপোর্ট আর সোর্স ডকুমেন্ট ফর ট্রানজাকশন থ্রু দ্য ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রানজাকশনের সোর্স ডকুমেন্ট হিসেবে কাজ করে ট্রানজাকশন রিপোর্ট। এরপরে সাম বিজনেস হ্যাভ অ্যাকাউন্টিং সফটওয়্যার প্যাকেজ which are integrated with electronic banking system, যেটা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের সাথে কানেক্টেড করা, allowing banking transaction to be recorded directly in the business's accounting system, যেটা কিনা বিজনেসের অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে সরাসরি কানেক্টেড থাকে, যাতে করে আপ টু ডেট থাকা যায়, রেগুলার জানা যায়। শেষ। এবার আসেন সোজা চলে আসি, কিছু বলবেন? দাদা আচ্ছা, যেগুলো বাদ দিয়ে যাচ্ছে সেগুলো কি কোনো কাজে লাগবে না? দরকার নাই, কোনো দরকার নাই। ঠিক আছে, যেগুলা বাদ এগুলা কি বাদ। বা এখন কাজে লাগবে না বললে ভুল হবে। আপনি যদি আমারে বলেন যে দাদা এগুলার কি দরকার নাই, উত্তর হচ্ছে দরকার আছে। যদি বলেন যে দাদা এগুলা কি আমার মানে পাস পাস করতে করার লাগবে, জন্য দরকার আছে কিনা দাদা? হ্যাঁ, না পাস করতে দরকার নাই। ঠিক আছে, তাহলে থাক। পাস করতে এমন কিছু তাহলে জিনিস রাখো। দরকার আছে যেটা আমাদের বইতে নাই কিন্তু পরীক্ষা আসে, এটাও আমি আপনাকে দিব। আবার যেটা বলতেছি দরকার নাই বাদ, এটা মানে বাদ, দরকার নাই। এখন আপনি যদি পড়েন, পড়লে সবকিছুই দরকার, তাই না? লাইফে এমন কোনো কিছু আছে যেটার কোনো দরকার নাই? সবকিছুরই দরকার আছে। আজকে না হয় কালকে লাগবো, কিন্তু এই ব্যাপার অন্তত আমার দরকার নাই। সো আমার আগে আমার পরীক্ষার কয় মাস বাকি আছে? 1 মাস 15 দিন, তাই না? ঠিক কিনা? জি দাদা, এমনই তো বাকি এখন আছে। এর মধ্যে 7 যেটা তারিখ যেটা আমি এক্সাম। বলি শুধু এটা ফলো করেন, শেষ। এবার দেখেন, এবার হচ্ছে কি পেটি ক্যাশ বুক। দ্য পেটি ক্যাশ বুক ইজ এ রেকর্ড অফ অল পেমেন্ট আউট অফ এন্ড রিসিভড ইনটু পেটি ক্যাশ। তার মানে হচ্ছে এখানে যতগুলা পেমেন্ট আসে অথবা রিসিপ্ট হয় সবকিছু পেটি ক্যাশ বুকের মধ্যে ঢুকে, যেগুলা কিনা কি একদমই স্বল্প মূল্যের, মানে আনইউজুয়াল ট্রানজাকশন, ছোটখাটো অ্যামাউন্ট, আতিপাতি অ্যামাউন্ট, সেগুলা পেটি ক্যাশ বুকের অন্তর্ভুক্ত। পেটি ক্যাশ বুক, পেটি ক্যাশ ইজ দ্য ক্যাশ, যেটাতে নোটও থাকতে পারে, কয়েনও থাকতে পারে, দ্যাট অ্যান এন্টিটি কিপস অন দ্য প্রিমাইসেস ফর ইনসিডেন্টাল এক্সপেন্ডিচার। তার মানে ইনসিডেন্টাল এক্সপেন্ডিচার গুলাকে ফিল করার জন্য। ইনসিডেন্টাল কাকে বলে? আমরা আইটির ক্ষেত্রে ইনসিডেন্ট পড়াইছিলাম নি? মনে আছে? আইটির ক্ষেত্রে ইনসিডেন্ট যেটা কি হুটহাট হয়, আমি জানি না, হঠাৎ করে হয়ে গেছে, টুকিটাকি হঠাৎ যে সকল খরচাপাতি, ওইগুলা হচ্ছে ইনসিডেন্টাল এক্সপেন্ডিচার। এগুলাকে বিয়ার করার জন্য পেটি ক্যাশ বুক মেনটেন করা হয়ে থাকে। আন্ডার অ্যান ইমপ্রেস সিস্টেম দ্য পেটি ক্যাশ ইজ এ fixed বা float amount which is made up of notes, coins and vouchers representing payment from and receipt of petty cash. ওকে, এখানে একটা বলছে ইমপ্রেস সিস্টেমের মধ্যে সব সময় পেটি ক্যাশে একটা নির্দিষ্ট সংখ্যক রিজার্ভ থাকে, যে আমি আমার পেটি ক্যাশে সবসময় 1000 টাকা, মানে মাসের শুরুতে আমার এখানে সবসময় 1000 টাকা থাকবো আর 10,000 টাকা থাকবো, এটা আমি প্রতি মাসে মানে শেষের দিকে ফিল করে রাখবো। কি করে রাখবো? ফিল করে রাখবো, অর্থাৎ যাতে শুরুতে আমার প্রতি মাসের শুরুতে আমার কাছে এত টাকা থাকে। ঠিক আছে, এই যে সিস্টেমের মধ্যে আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক টাকা আপনার কাছে থাকে,
এটারে ইমপ্রেস সিস্টেম বলে। কি বলে? ইমপ্রেস সিস্টেম। সিস্টেম বলে। তো এই যে থাকে থাকে, তো এটা থাকে কেমনে? খরচ হয়ে গেলে আবার ফুরাই দিতে হয়, তাই না? তাইলে তো প্রতি মাসের শুরুতে এত টাকা থাকবো নাকি? খরচ হয়ে গেলে আমি যদি না ফুরাই দিই তাহলে কি টাকা থাকবো? থাকবে না। কথা না বলে দাদা। না। না। তাইলে এই যে যে যেভাবে আমরা যে ফুরাই দিতেছি না, এই ফুরাই দেওয়াটারে টপ আপ বলে। কি বলে? টপ আপ। টপ আপ বলে। তার মানে ইমপ্রেস সিস্টেমে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক টাকা মাসের শুরুতে আমার হাতে থাকবে, আর যেই মাধ্যমে এই জিনিসটাকে ফুরাই দেওয়া হয় এটাকে টপ আপ বলে। তাহলে কোনগুলা ফুরাই দেওয়া হয়? যেটা খরচ হয়ে গেছে, তাই না? যেটা খরচ হচ্ছে, এক্স্যাক্টলি। খরচ তাহলে এবার হচ্ছে টাকা। দাগাই ফেলেন, the amounts of notes and coin used to top up petty cash will be equal to the total of the voucher issued for petty cash receipt and payment। তার মানে কি, যত টাকা ট্রানজেকশন হয়েছে ওইটার জন্যই তো আপনি ফুরাই দিবেন, তাই না? ধরেন ওইখানে আপনার সে বলতেছে যে 1000 টাকা আসিল, 800 টাকা খরচ হইতে বলতেছে, কিন্তু ভাউচার আছে 600 টাকার, আপনি কি 800 টাকা দিয়ে ফুরাই দিবেন? না। না, না অফকোর্স দাদা। আপনি দেখবেন যে তার কাছে 800 টাকার ভাউচার আছে কিনা, তাই না? আর ভাউচার কাকে বলে? এই যে ইনভয়েস টিনভয়েস যেসব খরচাপাতি করছেন এগুলাই হচ্ছে ভাউচার, বুঝছেন? হ্যাঁ। জি দাদা। আচ্ছা, এবার হচ্ছে কি, the petty cash book is analyzed to record the different type of petty cash expenses plus VAT on পেটি ক্যাশ পারচেজ। তার মানে ভ্যাট ট্যাট সংক্রান্ত বিষয় অথবা আমার টোটাল এক্সপেন্স কত গেছে এই সকল জিনিসকে অ্যানালাইজ করার জন্য পেটি ক্যাশ বই দরকার হয়। মানে আমার রেগুলার খরচ, হালকা পাতলা ইনসিডেন্টাল এক্সপেন্স গেলে সেটা কেমন যায়, খরচ কেমন হয়, এগুলো আমার এখানে দেখা হয়। ক্লিয়ার? আমি যদি বলি যে পেটি ক্যাশ বুকে টপ আপ করা হয় কোন অ্যামাউন্ট, উত্তর কি হবে? যা খরচ করা হয় সেটা। যা খরচ করা হয়েছে এবং যার এভিডেন্স আছে। কেমন? শেষ। এবার আসেন সোজা চলে আসি পেরোলে, আর কিছু লাগবো না এখানে। এবার আসেন পেরোলে। পেরোলে কি বলছে? পেরোল ইজ দ্য রেকর্ড অফ দ্য এমপ্লয়ি ওয়েজেস এন্ড স্যালারিজ। পেরোল হচ্ছে এমপ্লয়ির ওয়েজেস আর স্যালারিজ রেকর্ডের জন্য যে বুকস অফ অরিজিনাল এন্ট্রি। কি বলি এটা আমরা রে? Books of বুকস অফ original entry. অরিজিনাল এন্ট্রি, এটা হচ্ছে পেরোল। তাইলে এবার ইজ দ্য সোর্স ডকুমেন্ট ফর এক্সপেন্স রিলেটিং টু এমপ্লয়িজ। তার মানে এমপ্লয়িজ রিলেটেড এক্সপেন্স গুলা সোর্স ডকুমেন্ট হচ্ছে পেরোল। ক্লিয়ার? এবার হচ্ছে দ্য অ্যামাউন্ট অ্যাকচুয়ালি পেড টু এমপ্লয়িজ ইজ কল নিট পে। তো যেটা অ্যামাউন্টকে অ্যাকচুয়ালি দেওয়া হয় এটাকে নিট পে বলে। এটাকে কি বলে? নিট পে বলে। আমি একটু বড় উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। দিস ইজ লেস দেন গ্রস পে। এটা গ্রস পে থেকে কম, সিন্স দ্য এমপ্লয়ার পে ওভার হোয়াট এমপ্লয়ি ওজ ডিরেক্টলি টু ইনকাম ট্যাক্স অথরিটি ফর ইনকাম ট্যাক্স অ্যান্ড দ্য পেনশন প্ল্যান, যেটা হচ্ছে এমপ্লয়ের পেনশন কন্ট্রিবিউশন। এবার আসেন গ্রস পে কারে বলে আর নিট পে কারে বলে। ধরেন আপনি এক জায়গায় চাকরি করেন, এখানে আপনারে এমনি বেতন দেওয়া হয়েছে 80,000 টাকা। কত টাকা? 80,000 টাকা। 80,000 প্লাস টাকা। প্রতি মাসে ধরেন আপনার 10,000 টাকা ট্যাক্স যায়। এটা আমি এমনি কইছি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। কত টাকা ট্যাক্স যায়? 10,000 টাকা। 10,000 টাকা, ঠিক আছে? এরপরে ধরেন আপনার এই যে এই দুইটা তো আছে, সাথে ধরেন আপনার প্রতি মাসে যে 80,000 টাকা আছে না আপনার বেতনের, এই 80,000-এর থেকে 70,000 টাকা আপনি ক্যাশ তুলতে পারেন। 70,000 কি তুলতে পারি। ক্যাশ তুলতে পারেন। আর বাকি 10,000 গিয়া জমা হয় কই? আপনার একটা ব্যাংকে। প্রভিডেন্ট ফান্ড আছে এখানে। কোথায় জমা হয়? প্রভিডেন্ট ফান্ড। এটা আপনি যেদিন চাকরি ছাড়ি চলে যাবেন সেদিন সব টাকা আপনারা মুট করে দিয়ে দিব। ঠিক আছে নি? তো এই যে এখানে যে টাকাটা জমা হইতেছে, এখানে একবার তো এমপ্লয়ের এই যে 80,000 টাকা তো এদের বেতন, এর তো 70,000 এতে বাড়ির যেতে লইছে, আর বাকি যে 10,000 আছে এটা জমা হইতেছে না? এই 10,000 কার থেকে জমা হইতেছে? তার পকেট থেকে জমা হইতেছে, তাই না? জি। হইতেছে কিনা? আবার আপনি আপনার পকেটের থেকে আরো 10,000 জমা করেন তার জন্য, তাহলে তার পকেট থেকে একবার জমা হইতেছে 10,000, আপনার পকেট থেকে জমা হইতেছে আরো 10,000। ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ দাদা। হ্যাঁ। এখন তাইলে এমপ্লয়ি বাবদ আপনার টোটাল প্রতি মাসে খরচ হইতেছে কত বলেন তো? 20,000। কি বলেন? 1 লাখ টাকা। 1 লাখ কত? 1 লাখ। 1 লাখ দাদা। 80,000 টাকা তো এদের বেতন, 10,000 হচ্ছে ট্যাক্স বাবদ আপনি দেনের, এটাও আপনি দেনের ধরেন, আর 10,000 হচ্ছে ওই প্রভিডেন্ট ফান্ড বাবদ দেনের যে। ঠিক আছে? ঠিক কিনা?
আচ্ছা 80,000 প্লাস, তাহলে বাকিগুলো আমি এক্সট্রা দিতেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে সে প্রতি মাসে তার খরচের জন্য কত টাকা নিতে পারতেছে? 70,000। মানে 1 লাখ কেন 70,000। 20,000 হচ্ছে না? সে আমাকে কত? প্রতি মাসে 80,000 টাকা বেতন দিচ্ছে, 80,000 থেকে 10,000 তো আমি দিচ্ছি, আর এমপ্লয়ার দিচ্ছে আরো 10,000, তাহলে টোটাল 90,000 এমপ্লয়ারের খরচ না হচ্ছে। না দাদা, খরচ হচ্ছে 20,000, 10,000 ট্যাক্স কাটলে সে 80,000 থেকে 20,000 গেলে 60,000 থাকে। না না, আমি আগে বলি, শুনেন শুনেন শুনেন, আগে বুঝেন। মানে আমি বলছি যে তার এই যে 10,000 টাকা আছে না, এটাও তার থেকেই কাটা হচ্ছে, ধরেন 90,000 সে মানে পাচ্ছে, সেটা তো ধরেন। ঠিক আছে, ঠিক আছে, গ্রস স্যালারি কত? গ্রস স্যালারি তো 80,000। গ্রস স্যালারি কেমনে 80,000 হয়? আপনি তাহলে কি নেট স্যালারি গ্রস পে কাকে বলে? গ্রস পে হচ্ছে যে আপনার গ্রস হলো টোটাল। টোটাল আসলে টোটাল টোটাল এমপ্লয়িজ 90,000। বাবদ টোটাল যা কিছু যাচ্ছে পুরোটাই তো গ্রস পে না? জি। 80,000 টাকা প্লাস 10,000 টাকা হচ্ছে ট্যাক্স বাবদ, প্লাস 10,000 টাকা হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ড বাবদ। তাহলে জি। প্রতি মাসে তার পিছনে 1 লাখ টাকা আপনার যাচ্ছে, বুঝতে পারছেন? জি জি দাদা। কিন্তু সে তার তাহলে 10,000 টাকা ট্যাক্স বাবদ গেল গা, আর 10,000 তো আপনি দিচ্ছেন আলাদা করে পকেট থেকে প্রভিডেন্ট ফান্ডের। এখন এই 80,000 থেকে সেও 10,000 টাকা জমা রাখতেছে। তার যে 80,000 আছে এখান থেকে সেও প্রতি মাসে 10,000 টাকা করে জমা রাখতেছে। তার পকেট থেকে যাচ্ছে 10,000, আপনার পকেট থেকে যাচ্ছে 10,000। এটাকে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বলে। কি বলে? রিকগনাইজ রিকগনাইজ প্রভিডেন্ট। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা যাই হোক, এই তো মানে এখন কন্ট্রিবিউটরি আছে। আচ্ছা, এখন ঘটনা হয়েছে এই যে তাইলে তার বাবদ প্রতি মাসে আপনার পকেট থেকে 1 লাখ যাচ্ছে না? জি যাচ্ছে কিনা? জি দাদা। হ্যাঁ, আর সে পকেটে প্রতি মাসে তুলে খরচের জন্য উঠাইতে পারতেছে কত টাকা? 70,000। 70,000 টাকা। তাহলে এখানে গ্রস পে হচ্ছে 1 লাখ টাকা, নিট পে হচ্ছে 70,000 টাকা। এবার বুঝছেন? জি দাদা। সবাই ক্লিয়ার? জি। জি দাদা। কস্ট টু দ্য কোম্পানি C2C 1,10,000। আবার 1,10,000 কেমনে আইছে? 1 লাখে না। 1 লাখ? 1 লাখ না তো, 1 হ্যাঁ, লাখ টাকা তো স্যালারি, প্লাস কোম্পানি দিচ্ছে 10,000 কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে। না না না, এই কন্ট্রিবিউটরি 10,000 দিলাম তো, এই যে 10,000। তো ট্যাক্সের স্যালারি টাকা কোথায় 90,000। তাহলে ট্যাক্সের টাকা কোথায় যাবে? তো স্যালারি ট্যাক্সের টাকাও দিলাম তো, ট্যাক্স তো কোম্পানির পকেটে থেকে ধরছি না। জি। 80,000 টাকা হয়েছে তার স্যালারি উইথ তার টাকা, তার ওই 10,000 টাকা। তো এই 10,000 তো সে নিবে না, এই 10,000 তার প্রভিডেন্টে ঢুকিয়ে দেবো। এইখানেই গন্ডগোলটা লাগছে। 80,000 হচ্ছে গিয়ে তার স্যালারি, গ্রস স্যালারি। স্যালারি প্লাস প্রভিডেন্টের টাকা, মানে সব মিলাই আর কি। সে টোটাল পাবে 80,000, প্লাস হচ্ছে গিয়ে 10,000 টাকা যাবে প্রভিডেন্ট ফান্ডে, 10,000 টাকা যাবে ট্যাক্সে। তার থেকে সে 80 থেকে না না দুটা না না মাইনাস না করবে। না 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 না, না, ট্যাক্সটা শুনেন, যাবে কোম্পানি থেকে, আমি ট্যাক্সটা ট্যাক্স যাবে না না কোম্পানি না, আমি থেকে। বলি শুনেন। ট্যাক্সের টাকা আলাদাই 10,000 বলছি আমি। ধরেন আচ্ছা, তার আলাদা বলছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা সে যত টাকা উঠাইবে সব মিলে 80,000 বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুব ঠিক ভালো আছে। কোম্পানি তো, কোম্পানি ট্যাক্সের টাকা দিয়ে দিবে। কোম্পানি সেটাই, যে সেটা ট্যাক্সের টাকা দিছে এটা তার তুলে দিছে ভাই। মানে এটা ধরেন তার তুলে দিছে, কিন্তু এটা আমি আলাদা করেই দেখাইছি। এটা আমি 80,000-এর ভিতরে দেখাই নাই। ওইখানেই বুঝতে অসুবিধা হয়েছে, ওইখানেই বুঝতে অসুবিধা হয়েছে। না ঠিক আছে, আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, জি জি, না ইটস ওকে। ঠিক আছে। তাইলে আমার এখানে নিট পে কত? 70,000। 70। 70,000। হ্যাঁ, আর গ্রস পে কত? 1 লাখ। 1 লাখ। 1 লাখ টাকা। বুঝছেন তো কেন? জি দাদা। 1 লাখ বুঝছি দাদা। ঠিক আছে। জি দাদা। হ্যাঁ 1 লাখ জি দাদা। 1 লাখ হচ্ছে C2C, কস্ট টু দ্য কোম্পানি। হ্যাঁ, কস্ট টু দ্য কোম্পানি। হ্যাঁ, কস্ট টু দ্য কোম্পানি। ঠিক আছে, ওকে। তাহলে এবার ক্লিয়ার, আমরা সব বুঝে গেছি। বুঝে গেলে ভালো, না বুঝতে আরো ভালো। এরপরে কি হলো? গ্রস পেরোল কস্ট ইজ মোর দ্যান এমপ্লয়িজ গ্রস পে since the employer has to pay additional employer pension contribution to the pension plan. ওই যে আমরা বলছিলাম এটা একটু আগে, ওই যে 10,000 টাকা আলাদা করে কন্ট্রিবিউট করে না, এটার কথা কইছে। ঠিক আছে, শেষ। এবার আসেন, এখানে আর কোনো কাম নাই। আর কোথায় কাম আছে? আর কোথাও কোনো কাম নাই, শেষ। এখন শুধু এখানে একটা বক্স আছে, এটাতে একটু কাম আছে। দেখেন, এই যে এখানে যতগুলা জিনিস দেখতেছেন না, সেলস ইনভয়েস, ব্যাংক ট্রানজাকশন রিপোর্ট, পেটি ক্যাশ ভাউচার, পেরোল, পারচেজ ইনভয়েস, এগুলো সবগুলার আপনি কি বলবেন বলেন তো এক কথায়? সোর্স ডকুমেন্ট বলবেন। কি বলবেন? সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট। এবার লেখেন, এখানে যা আছে সবগুলা
পাসওয়ার্ড হয়েছে কি সোর্স ডকুমেন্ট। আর যদি বলে যে ক্রেডিট ট্রানজাকশনের সোর্স ডকুমেন্ট কি, তাইলে কি হইব? ইনভয়েস আর ক্রেডিট নোট। ইনভয়েস আর কি ক্রেডিট নোট। আর এগুলো হয়েছে সবকিছু মিলাইয়া সোর্স ডকুমেন্ট। ঠিক আছে নি? বুঝছেন? জি দাদা। ভাই বুঝি না, এটা আবার একটু বুঝান। আমি বলছি যে যখন বলবে যে ক্রেডিট ট্রানজাকশনের ক্ষেত্রে সোর্স ডকুমেন্ট কোনটা, তাইলে উত্তর হবো দুইটা, একটা হচ্ছে ইনভয়েস আর হচ্ছে ক্রেডিট নোট। কিসের ক্ষেত্রে সোর্স ডকুমেন্ট দুইটা? ক্রেডিট ট্রানজাকশনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ক্রেডিট ট্রানজাকশনের ক্ষেত্রে। কেমন? জি দাদা। আর যদি বলে যে নিচের কোনগুলো সোর্স ডকুমেন্ট, তাইলে এখানে সব সোর্স ডকুমেন্ট। পেরোলও সোর্স ডকুমেন্ট, ব্যাংক ট্রানজাকশন রিপোর্টও সোর্স ডকুমেন্ট, পেটি ক্যাশ ভাউচারও সোর্স ডকুমেন্ট। বুঝছেন এবার? ক্লিয়ার? জি জি শেষ আমাদের চ্যাপ্টার কোনটা শেষ হয়েছে? থ্রি শেষ। আজকে আমরা চ্যাপ্টার 3 শেষ করি, 4 শেষ করার দরকার নেই। ভাবছি দুইটা একসাথে শেষ করবো, এখন একটু লেট হয়ে গেছে তাই আর শেষ করাচ্ছি না। তা আপনাদের বাড়ির কাজ কি মনে আছে? পরীক্ষা দাও। হ্যাঁ দাদা। পরীক্ষা দেওয়া। তাইলে আজকে চ্যাপ্টার 2 দাদা এখানে যে ম্যাথ আছে ম্যাথগুলো কি করব? কিসের ম্যাথ? এই যে চ্যাপ্টার 3 তে যে কিছু ম্যাথ দেখলাম দাদা চ্যাপ্টার বইয়ে। 3 তে ম্যাথ আসবে না, আপনি টেনশন করিয়েন না, চিল করেন। ম্যাথ আসলে আসবে এটা টাকা, যে 500 টাকা প্রথমে আসছিল, এরপরে 300 টাকা খরচ হয়েছে, টপ আপ করবেন কত টাকা, তাহলে উত্তর কি হইব? 300 টাকা। 200 টাকা। হ্যাঁ 200 টাকা। আমি কি কইছি? 300 টাকা খরচ হয়েছে কইছি না নাকি? জি দাদা। ছিল দাদা। কত টাকা? তো 300 টাকা খরচ হলে দাদা, 200 টাকা কিনলে টপ আপ কোশ্চেনটা আবার বলেন। করুন। 300 টাকাই তো কোশ্চেনটা top up করুন। আরেকবার বলুন 300 টাকা দাদা। টাকা করতে। আমি বলছি 500 টাকা পেটি ক্যাশে থাকার কথা রেগুলার, এখন 300 টাকা খরচ হয়েছে, তাহলে টপ আপ করুন কত টাকা? টপ আপ বলে তাহলে আবার 300 টাকা টপ আপ করে দিতে হবে। যাই 300 খরচ টাকাই তাই রাখবেন, খাবো। এটাই। যা খরচ যাই তাই খরচ রাখবেন। তাই খাবো। হ্যাঁ তাই দাদা top এখানে up। কি যা টাকা আছে তার থেকে বেশি খরচ হতে পারে না? আমার কাছে টাকা না থাকলে খরচ বেশি হইব কেমনে? মানে ধরেন হইতে পারে, এখন এটা আমার কাছে তো নাই, কেমনে হইব? মানে পকেটে ক্যাশে কি খরচ না খরচ সম্ভব? করলে আপনি ওই যদি টাকা পাইলে খবর হয়ে যাবে। দাঁড়ান, আমার একটু জিজ্ঞেস করছে তো, উত্তরটা দিয়ে নি। কেমন? আমি বলছি আমার এখানে পেটি ক্যাশ সিস্টেমে যখন আমি করব, তার মানে এখানে কি আমার কাছে যা আছে অত টাকাই তো আমি খরচ করতে পারবো, তাই না? আমার একটা বাজেট থাকে, ওই বাজেটের ভিতরে আমাকে খরচ করতে হবে, ঠিক আছে? এবং ইনসিডেন্টাল এক্সপেন্সের একটা বাজেট থাকে। ধরেন ধরেন একটা কথার কথা, আপনি ধরেন আপনার প্রতি মাসে স্যালারি হয়েছে 80,000 টাকা। কত টাকা? 80,000 টাকা। 80,000 টাকা। এখন ইনসিডেন্টাল 80,000 এক্সপেন্স বা যেই হোক না কেন, এটাকে আপনি কখনোই 80,000 এর বেশি খরচ করবেন না না। না। তো ইনসিডেন্টাল এক্সপেন্স বা এই সকল পেটি ক্যাশ রিলেটেড খরচগুলা ওই টাকার ভিতরেই হয়ে থাকে, আর টপ আপ করা হয় যতটুকু খরচ করছি ততটুকু। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো আপনার যদি অঙ্কে আসে পরীক্ষায় এই চ্যাপ্টারে দূরে আইব। আর হইছে এই যে আমরা একটু আগে যে কি যেন বলছি, এই যে আপনার ডিসকাউন্ট এটা গ্রস পেগুলা দেখে Credit কিছু pay, কথাবার্তা বললে তো না। আমরা এমনি বুঝুম না, অঙ্ককরণ লাগবো। হ্যাঁ। আর যদি লাগে এখানে বইতে দেওয়া আছে এগুলো একটা দুইটা করিয়েন, কোনো দরকার নাই ভাই। হুদাই প্রথমত এই অঙ্ক আসবে কিনা এটা নিয়ে ডাউট আছে। আসবে দাদা কোনটা অ্যাকাউন্টিং আমি ম্যাথ বলতেছি কয়টা আসে? না। অ্যাকাউন্টিং এ ম্যাথ ধরেন 50টা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ 35টা ম্যাথ আসবে সর্বোচ্চ, ঠিক আছে? তার মধ্যে এসব চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। এগুলা থেকে টুকটাক প্রশ্ন আসবে, আর এই আমি যা যা মুখে মুখে বলতেছি এগুলা আসবে। সর্বোচ্চ 35টা বলছি, সর্বোচ্চ 35টা, ঠিক আছে? কোশ্চেন কয়টা হয় তাহলে? 50টা? 50টা, হ্যাঁ হ্যাঁ। কত মার্ক? 100 মার্কের। 2 নাম্বার করে 100। হ্যাঁ দাদা হ্যাঁ বলেন। কারেক্ট কয়টা করতে? ওই যে 25টা কারেক্ট করলে হয়ে যাবো, জান। 25টা কারেক্ট করেন তাইলেই হইব। 25টার বেশি আর কি, 25টার থেকে বেশি। এখন আপনি যদি বলেন যে ভাই তাইলে কি কনফার্ম হতে হবে, আপনি 25টা হলেও ম্যাথ তো কনফার্ম হতে হবে, সিনারিও গুলো। এক্স্যাক্টলি, এখন আপনি যদি কোনটা কনফার্ম হইতে হবে? ম্যাথ না টোটাল 25টা হইলেই হইব। তাহলে আপনার দাদা ওই যে হ্যাঁ বলেন। তাহলে 15টা থিওরি পাচ্ছি আর 10টা ম্যাথে কারেক্ট করতে পারলে ফেল ঠেকা দেওয়া যাবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ যাইবো, মানে পাস পাস, কোনো ফেল ঠেকা না ঠুকা না পাস। ভাই থিওরি কটাইবো? মানে থিওরি অঙ্কগুলো মিনিমাম তারা কত 15টা আসবে, মিনিমাম 15টা। আছে 50টার আমি মধ্যে একটা কথা বলি, শুনেন 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 শুনেন, একটু শুনেন। আমার রেশিও উল্টিও যাইতে পারে, মানে 15-35 রেশিও থাকবো। এমন হইতে পারে যে 15টা আইবো ম্যাথ, 35টা আইবো থিওরি, এটাও হইতে পারে। দাদা এত তবে কথা ভালো তো, সর্বোচ্চ, এত না না কথা এটা তো হয় ভালো। হয় এটা হয়, শুনেন আমি বলছি সর্বোচ্চ যদি আপনার টানাটানি সিচুয়েশন লাগে, তার মানে হচ্ছে ম্যাথ 35টা, এটা হচ্ছে সর্বোচ্চ সিচুয়েশন। ঠিক আছে, এবার হইতে পারে ম্যাথ 30টা থিওরি 20টা, হইতে পারে থিওরি 30টা ম্যাথ 20টা, হইতে পারে থিওরি 15টা ম্যাথ 35টা, হইতে পারে ম্যাথ 15টা থিওরি 35টা, এটা হইতে পারে। তা আমি আমার সবচাইতে প্যাসিভ সিচুয়েশন আমি যদি বলি ভাই, আমি যদি বলি যে সবচাইতে কি বলবো, মানে খারাপ সিচুয়েশন যে আপনি পরীক্ষা দিতে পারতেন না, অ্যাডভার্স সিচুয়েশন, এটা মানে পরীক্ষা দিতে প্যারা আছে, ওইটা হচ্ছে 35টা ম্যাথ আসা সর্বোচ্চ। ঠিক আছে, মানে 35টা ম্যাথ আসতে গেলে সে ফুল অ্যান্সার করে আসতে পারে না, বুঝছেন? তার কিছু জিনিস বাকি থেকে যায়, তো বাকি থেকে গেলেও সে পাস করে। আপনারা তো এমন না যে ফুল অ্যান্সার করিয়ে এলে পাস, বিষয়টা তো এমন না। বিষয়টা হচ্ছে যা করবেন তা ঠিকঠাক মতো করে আসবেন। আর এগুলো নিয়ে আমি লাস্ট ক্লাসে কিছু আপনাদেরকে চাইনিজ টোটকা দিয়ে দিব, যে এটা হইলে এটা করবেন, এটা হইলে সেটা করবেন, শেষ। বুঝছেন? ওইটা নিয়ে আপনারা টেনশন করতে হবে না। ভাইয়া মানে হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট বারে এক্সামে মানে বেশিরভাগ আসছে থিওরি, ওইটার ক্ষেত্রে দেখা গেছে আমি উল্টা আরো কনফিউজ বেশি হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এখন কোনোটাতে কনফিউজ হওয়া যাবে না, আর এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন। তো আমি তো বললামই যে রেশিওটা এরকম, ঠিক আছে? তো অনেক কথা হয়েছে ভাই, আমার আবার একটু পরে পিএর এর ক্লাস আছে, আমারও যাইতে হবে। তো আপনাদের জন্য শুভকামনা। আর অবশ্যই অ্যাকাউন্টিং বইটা কিনে চ্যাপ্টার 2 আর 3 পরীক্ষা দিয়ে ফেলবেন, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। আর কেউ যদি আমাদের সাথে জয়েন হতে চান, উপরে যে নাম্বার দেখা যাচ্ছে 01628989565, এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ কি জানেন ভাই বলছেন, হ্যাঁ বলেন। এই ক্লাসটা কি ভাই ইউটিউবে দিবেন? আজকেরটা দিব, হ্যাঁ দিব। ওকে ওকে ঠিক আছে। ওকে টাটা, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ।